আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে রাজশাহীর বিভাগীয় কমিশনার মহোদয় থাকার কথা ছিল, উনি এখন এসে পৌঁছাননি। আশা করছি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে তাকে পাবো। মঞ্চে উপবিষ্ট আজকের সভার বিশেষ অতিথি, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট এই রাজশাহী অঞ্চলের আলকাপ বিষয়ক যারা গবেষণা করছেন এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত ব্যক্তিবর্গ এবং উপস্থিত সচিব সকলকে আমি বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের পক্ষ থেকে সালাম এবং আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শুরুতেই আমাদের বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন সম্পর্কে দুইটি কথা বলতে চাই, এই কারণে যে আজকের যে প্রোগ্রামটি হচ্ছে আপনাদের সামনে যে ব্যানার আছে সেই ব্যানারে অবশ্য কমিশনের নামটি নেই, সেটি থাকলে হয়তো আপনাদের একটু সহজ হতো, সে কারণে আমি দুইটি কথা বলছি। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এটি 1973 সাল থেকে আছে। ইউনেস্কোর সাথে বাংলাদেশের সকল কার্যক্রম সরকারি বেসরকারি ব্যক্তি পর্যায়ে সমন্বয় করা এবং বাস্তবায়ন এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ইউনেস্কো কার্যক্রম বিষয়ে পরামর্শ প্রদান, এই কাজটি আমাদের কমিশন করে থাকে। কমিশনের প্রধান যিনি ডেপুটি সেক্রেটারি জেনারেল জনাব জুবাইদা মান্নান মঞ্চে উপবিষ্ট আছেন, উনি সরকারের যুগ্ম সচিব। কমিশনের সেক্রেটারি জেনারেল মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মহোদয়, এখন যিনি সিনিয়র সচিব জনাব সিদ্দিক জুবাইর, এবং মাননীয় মন্ত্রী বর্তমানে মাননীয় উপদেষ্টা মহোদয়, তিনি হচ্ছেন চেয়ারপারসন। এই হচ্ছে কমিশনের স্ট্রাকচার। আমরা কাজ করি ইউনেস্কো যে 5টি সেক্টরে কাজ করে আপনারা জানেন। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেস্কো, এটি কাজ করে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি এবং সামাজিক বিজ্ঞান, যেটি এই 5টি সেক্টরে ইউনেস্কো কাজ করে থাকে। এই 5টি সেক্টরে বাংলাদেশে যত কাজ আছে ইউনেস্কো করে, সেগুলোর সাথে সমন্বয় করাটা আমাদের কাজ। তো আমরা যে বিষয়টি নিয়ে আজকে এখানে উপস্থিত, আলকাপ আর সেভিংস নিয়ে, সেটি মূলত আমরা বলছি শিরোনামে আছে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ। এ সম্পর্কে আমি শুধু দুটি তথ্য দিতে চাই। ইনট্যাঞ্জিবল কালচার আপনারা এই বিষয়ে যারা গবেষণা করেন তারা জানেন, সেটি হচ্ছে ট্যাঞ্জিবল এবং ইনট্যাঞ্জিবল। আমরা আমাদের দেশে ওয়ার্ল্ড হেরিটেজ যে বিষয়টি আছে, যেমন আমাদের পাহাড়পুর বুদ্ধিস্ট বিহার আপনাদের এই অঞ্চলে আছে, তো সেটি হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ। এটি ট্যাঞ্জিবল হিসেবে আমরা ধরি। ইনট্যাঞ্জিবল যেটি ধরা ছোঁয়া যায় না, এটি খুব সর্বজন গ্রহণযোগ্য বাংলা আমরা এই পর্যন্ত করতে পারি না। আমরা কমিশনে এটাকে অপরিমেয় বলি, বাংলাটা বলি অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য, কেউ অধরা অস্পৃশ্য হয়ে বলে, তো যার পরিমাপ করা যায় না। তো সেই হিসাবে 5টি আইটেম বাংলাদেশের আছে ইনট্যাঞ্জিবল হিসাবে। এখন এই টার্মটি যুক্ত করার কারণও প্রকল্পটি যখন সাবমিট করা হয় তখন প্রাথমিকভাবে অ্যাপ্রুভ হওয়ার পরে এটা একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি বাছাই করে। প্রতি 2 বছর পর পর আমরা প্রজেক্ট কল করি। শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা যখন এটি সাবমিট করে এবং আন্তঃমন্ত্রণালয় সভায় যখন এটি প্রাথমিকভাবে অনুমোদিত হয়, তখন আমাদেরও একটি উদ্দেশ্য ছিল এখানে ইনট্যাঞ্জিবল কথাটা যুক্ত করার পেছনে। সেটি হচ্ছে যে আপনাদের এই অঞ্চলে গম্ভীর আরেকটি সম্পদ আছে, আপনাদের স্থানীয় তো বটে, জাতীয় সম্পদ, সেটি সংরক্ষণে আমরা কাজ করেছিলাম এর আগে। আপনারা একটি সংগঠনকে চেনেন, এখানে প্রয়াস নামে একটি সংগঠন আছে, তারা এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। তো তারপরে যখন অন্য প্রসঙ্গ নিয়ে আসলো কালচারের, তখন আলকাপের প্রসঙ্গ আসলো। সেই হিসাবে আমরা যেহেতু 5টি আইটেম ইনট্যাঞ্জিবল কালচারের বাংলাদেশের বর্তমানে ইউনেস্কোর যে হেরিটেজ লিস্ট সেখানে এনলিস্টেড করা আছে। তারপরে যে বাউল সং আছে 2008 সনে সেটি এনলিস্টেড হয়। জামদানি বুনন শিল্প, যেটাকে আমরা ট্রেডিশনাল আর্ট অফ জামদানি উইভিং বলি, সেটা 2013 সনে। তারপরে আপনার পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা সেটি আছে। শীতলপাটির বুনন শিল্প আছে। এরপরে আছে আপনার রিক্সা ও রিক্সা পেইন্টিং, যেটি সর্বশেষ গত বছর 2023 সনে মূলত হয়েছে। তো আমরা এই শিল্পকলার একটি জাতীয় কমিটি আছে, শিল্পকলার তারা এই বিষয়টি দেখে। সেখানে যখন ইনট্যাঞ্জিবল কালচারের লিস্ট হয়েছে বাংলাদেশে, তার ভিতরে আলকাপ কথাটা আসছে। আপনারা ইতিপূর্বে বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন জনাব নুরুল হুদা, উনি ওই কমিটিতে কাজ করেছেন। আলকাপ এটা এই অঞ্চলের থেকে উনি যুক্ত করেছিলেন জাতীয় যে লিস্ট আছে যেখানে সেখানে। তো আমাদের মনে হচ্ছে যে আপনাদের এই অঞ্চল থেকে ইনট্যাঞ্জিবল হিসাবে ইউনেস্কো লিস্টে এটি যাওয়ার মতো একটি আইটেম। সেই ক্ষেত্রে এখন
বাস্তবায়ন যেভাবে হবে প্রকল্পটি, সেটি আপনারা এই বিষয় সম্পর্কে আমাদের চেয়ে অনেক বেশি ভালো জানেন। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহোদয় আছেন এখানে, সুতরাং আর যারা কাজ করছেন অনেক সচেতন মনে হচ্ছে আমার কাছে যে আপনাদের সকল ইনপুট নিয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে এটা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসাবে ঘোষণার জন্য যে নমিনেশন ডোসিয়ে তৈরি হবে, সেটির জন্য যে তথ্য সেগুলো বোধহয় আপনারা এই প্রকল্প থেকে আমরা পেয়ে যাব। সুতরাং সেই দিক থেকে এই প্রকল্পটি যথাযথ বাস্তবায়ন গুরুত্বপূর্ণ আমি মনে করছি। তো একটি বিষয়ে আমার কাছে এটা আমার জানা ছিল না, আপনাদের এখান থেকে আলোচনাটা উঠে আসছে, আমি জাস্ট একটা দুটো মন্তব্য করতে চাই। সেটি হচ্ছে যে এটার যে ভালগারিটি আছে যে বিষয়টা নিয়ে, আমি আলকাপ লাইভ পারফরমেন্স কোথাও দেখিনি, এটা আমি ইউটিউবে বেশ কিছু ভিডিও আমি দেখেছি। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে কবি গান শোনার, জারি গান শোনার, যাত্রার পালা সেগুলো শোনার। তো আপনারা অনেকেই জানবেন যেটা তারাশঙ্করের কবি যে বিখ্যাত উপন্যাস, সেখানে কিন্তু এই ভালগারিটি প্রসঙ্গটি আছে। তো আসলে আর্টে আমি এখানে স্যার আছেন, এটা আমি এখানে হয়তো অত ডিটেলস বলারও জায়গা এটা না, বলছে আর্টে ভালগারিটি এবং ইন্টেলেক্ট এই দুটোর মানে খুব ফাইন একটা ডিভিশন আছে। একই বিষয়ে যখন একজন খুব সুন্দরভাবে উপস্থাপন করে সেটা সবার জন্য উপভোগ্য হয়ে ওঠে, ঠিক আরেকজন এটাকে ভালগার করে ফেলেছে, যেটা তখন আমরা বলি যে এখানে রুচি ব্যত্যয় ঘটেছে। তো আলকাপ যারা প্র্যাকটিস করে, এটা প্রসঙ্গটি উঠেও আসছে, একেবারেই প্রান্তিক অঞ্চলের জনগণ তারা, ঠিক প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে বা ওরকম বলতে আমরা হয়তো অনেক সময় আমাদের সুযোগ হয় না, বা এটা একেবারেই রুরাল বেসড একটি বিনোদনের মাধ্যম। তো সেই সাথে যেমন এখন পালা গান প্রায় উঠে গেছে, আমরা ঠিক অতটা বোধহয় খুব কম আছে, খুলনা অঞ্চলে হতো, বা গেটু গান আছে আপনার যেটা হাওড় অঞ্চলে, সেগুলো কিন্তু খুব কম পারফর্ম হয়, জারি উঠে গেছে। তো সেটা ঠিক সংরক্ষণের পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো এই প্রকল্পটির সঠিক বাস্তবায়ন খুব গুরুত্বপূর্ণ আমি মনে করছি। তো ভালগারিটির প্রসঙ্গটি যদি সোসাইটির একটা অংশ যদি আহত হয় কোনো পারফরমেন্সে, তাহলে সেখানে বাধা বিপত্তি আসবে, এটা আমরা ঠেকাতে পারবো না। যদি যিনি মনে করছেন যে আমার ফিলিংস আহত হচ্ছে, উনি প্রতিবাদ করবেন, আরেকজন এখানে বিনোদন পাচ্ছেন, তিনি এটাকে এনকারেজ করবেন। এই দুটোর মধ্যে আমাদের সমন্বয় করাটা একটা বিষয় এখানে আছে। সুতরাং উপস্থিত যারা আছেন এখানে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো এটাকে অবশ্যই আর্ট ফর্মে রেখে এই ভালগারিটিকে আপনার অ্যাভয়েড করে সেটা করা সম্ভব আমি মনে করি, কারণ এত সমৃদ্ধ একটি পারফরমেন্স বেসড আর্ট, এটা টিকিয়েও রাখতে হবে। আর আমাদের এখানে যিনি উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি মহোদয়, আমার বিনোদন নিয়ে আমার একটা কথা হচ্ছে এমন যে সংরক্ষণের বিষয়টি আমরা ওইটাই সংরক্ষণ করতে পারবো যার উপযোগিতা আছে। কোনো জিনিসের ইউটিলিটি না থাকলে, উপযোগিতা না থাকলে আপনার সেটা হয়তো একটা পর্যায়ে জাদুঘরে টিকে থাকে, ঠিক মানুষের ভিতরে পপুলার ফর্মে বেঁচে থাকবে, সেটার জন্য অবশ্যই তার উপযোগিতা তৈরি করতে হবে। এখন আমরা যেভাবেই দেখি না কেন, যেমন পাতায় বই পড়া সেগুলো কমে যাচ্ছে, আমরা এখন আমাদের মোবাইল ডিভাইসে সেগুলো পড়ছি, বা এভাবে করে এআই চলে আসছে, সকল কিছুকে আমাদের যেগুলো ট্রেডিশনাল বিলিফ সেগুলোকে চ্যালেঞ্জ করছে এই প্রযুক্তিগুলো। সেই প্রেক্ষাপটে আমাদেরকে দেখতে হবে যে এই আর্ট ফর্মটা কিভাবে বেঁচে থাকবে। সুতরাং আমাদের এই প্রজেক্টে আপাতত উদ্দেশ্য আমাদের যেটা, সেটা হচ্ছে যে হ্যাঁ অ্যাটলিস্ট এখানে একটা ভালো আসছে যে সাজেশন, সেটি হচ্ছে যে ইউটিউবে অ্যাটলিস্ট আমরা দেশের ভিতরে এবং বাইরে, আমার ধারণা এটি সুন্দরভাবে উপস্থাপন করে সেটাকে রেকর্ড করে যদি আমরা ইউটিউবে দিতে পারি, বাইরের লোক ওটা দেখবে, কারণ পারফরমেন্স বেসটা খুবই আকর্ষণীয়। তো সুতরাং সেটি থাকতে পারে। তো এইভাবেই যদি আমরা আরো যথাযথভাবে সামাজিক মাধ্যম ব্যবহার করে এটি ইউটিউব এবং অন্যান্য মাধ্যমে রাখতে পারি, তাহলে হয়তো এটা টিকে থাকবে। তবে এটি আমার সর্বশেষ কথা হচ্ছে যে কিভাবে টিকে থাকবে এগুলো আসলে ভবিষ্যৎ প্রজন্মই ঠিক করবে, সময় বলে দেবে এগুলো কিভাবে টিকে থাকবে। রবীন্দ্রনাথ আজ থেকে 10,000 বছর পরে মানুষ রবীন্দ্রনাথকে কিভাবে দেখবে আমরা জানি না আসলে। সুতরাং এটা আমাদের যারা আমরা উপস্থিত আছি, আমরা এক ধরনের ট্রানজিশনাল টাইমের মধ্যে আছি এখানে, যারা আমাদের পরবর্তী যারা জেনারেশন তাদের মধ্যে আছে যে যেমন পালাগান কিংবা জারি গান, কবি গান শোনেন না এমন লোক হয়তো এখানে কিছু থাকবেন। তো যারা শুনেছেন তারা একভাবে রিলেট করবেন, যারা শুনেন নাই তারা ভিন্নভাবে। সুতরাং নতুন প্রজন্ম এটাকে কিভাবে দেখবে সেটা তাদের উপরে ছেড়ে দিতে হবে। বাধ্যকতার বিষয় আসলে চাপিয়ে দিলেও সেটা থাকে না। তো আমি চাই আমাদের বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের পক্ষ থেকে এই প্রকল্পটি আমরা যে উদ্দেশ্যে এই শাপলা গ্রামোন্নয়ন সংস্থাকে আমরা ইউনেস্কোর মাধ্যমে অর্থায়ন করছি,
সেই উদ্দেশ্য সফল হবে আপনাদের সকলের সহযোগিতায়। আপনাদের সকলকে ধন্যবাদ।